আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। মার্কিনীদের দক্ষিণ এশীয় বিষয়ক দায়িত্বে যিনি রয়েছেন এবং ভারতে নিযুক্ত হাই কমিশনার সার্জিও গোর, তিনি আজকে বাংলাদেশ সফর শুরু করছেন। যখন আজকে বাংলাদেশ সফর তিনি শুরু করছেন, এই সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তখন আমরা দেখেছি যে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকালকে বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করতে তাকে 2 মাসের বেশি সময় অপেক্ষা করতে হলো। এখন পর্যন্ত তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতেও তাকে 3 সপ্তাহের বেশি অপেক্ষা করতে হয়েছিল তার পরিচয়পত্র হস্তান্তরের জন্য। দীনেশ ত্রিবেদীকে নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের ব্যাপারটা বোধহয় এখন মিটমাট হয়ে গেছে। এই বৈঠক ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি এক ধরনের কথা বলছেন, দীনেশ ত্রিবেদী আরেক ধরনের কথা বলছেন এবং দীনেশ ত্রিবেদীর কথাতে মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে তারা এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে। সার্জিও গোর তিনি সফরে আজকে যখন আসছেন, কালকেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি ডিনার করবেন, এরকম তথ্য আমাদের কাছে এসেছে। এর আগে একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি দীনেশ ত্রিবেদী এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সার্জিও গোরের সফরের ঠিক আগে, কয়েক ঘন্টা আগে অনুষ্ঠিত এই বৈঠকে কি আলোচনা হলো এবং সার্জিও গোরের সফরে বাংলাদেশের রাজনীতিতে কি কি বড় পরিবর্তন আসতে পারে। এরই মাঝে কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এরকম প্রচারণাও শুরু হয়েছে, নতুন রাষ্ট্রপতির দৌড়ে ডক্টর ইউনূস এগিয়ে আছেন। বলছিলাম, সার্জিও গোর যখন বাংলাদেশ সফর শুরু করছেন আজকে, ঠিক সেই সময়ের প্রাক্কালে দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নিজে গিয়ে এই বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন আগে জেনে নিন। তিনি বলছেন, এখনের এই শিরোনামটা দেখে নিন। বলছেন, স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে, এই কথা তিনি যখন বলছেন তখন দীনেশ ত্রিবেদীকে নিয়ে দুটো মন্তব্য আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না। ভারতীয় হাই কমিশনার এই কথা তিনি বলার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ চমক জাগানো যে কথাটা বলেছেন সেটা নিয়েও বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে। এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, তারেক রহমানের সফরের অপেক্ষায় নয়াদিল্লি। ত্রিবেদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অপেক্ষা করছে নয়াদিল্লি। এটা কিন্তু একটা বড় মেসেজ এবং এই ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় গ্রিন সিগন্যালও বটে। আর কি কথা হলো চলুন একটু জানি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তিনি ডক্টর খলিলের সঙ্গে দেখা করলেন এবং শামা ওয়ায়েদ, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনিও উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বিকাল 3:40 মন্ত্রণালয়ে পৌঁছে হাই কমিশনার প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেছেন, স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন, আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, তবে আমার পক্ষ থেকে বলতে পারি আমরা বাংলাদেশ সরকার প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি খুব শিগগিরই এই সফরটি বাস্তবায়িত হবে। আমরা বিভিন্ন সূত্রে জানি যে আমাদের প্রধানমন্ত্রী ভারতের আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরের 12-13 এই দুদিন ভারত সফর করবেন। ব্রিক্সের সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে ভারত এই আমন্ত্রণ জানিয়েছে।
এই 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মানে 12-13 সেপ্টেম্বর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড বেঞ্চে বৈঠক হবে, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সেই বৈঠকটা ভারত বাংলাদেশ সম্পর্কের মানে ইউনুসীয় যুগে যে অবস্থা হয়েছিল সেখান থেকে একটা নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। দীনেশ ত্রিবেদী যে ইনফরমেশন দিলেন সেই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আজকে সার্জিও গোর বাংলাদেশ সফর শুরু করছেন, 3 দিনের সফর, এবং তিনি এসে কিন্তু ওই দীনেশ ত্রিবেদীর সঙ্গেও একান্তে বৈঠক করবেন এবং একসাথে ডিনার করবেন। সেটা আগামীকালকে রাতে হওয়ার কথা। এবং সার্জিও গোর এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই দলে আওয়ামী লীগও রয়েছে, এমনকি আওয়ামী লীগের দোসর হিসেবে যাদেরকে বলা হয় জাতীয় পার্টি তারাও রয়েছে। সুতরাং এই সফরটা যে রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে এটা খুব সহজেই বোঝা যায়। তাহলে কি প্রভাবটা এটা ফেলবে যে প্রধানমন্ত্রী সাবেক যিনি হয়েছেন শেখ হাসিনা, গত 24-এর 5 আগস্ট যার পতন হয়েছে, তার যে ফেরার ঘোষণা, ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন এই যে ঘোষণা, যখন তাকে চেয়ে পাওয়া যাচ্ছে না তখন নিজে থেকেই তিনি বলছেন আমি ফিরব, মানে আমাকে চাওয়া লাগবে না, সেই ব্যাপারটার কি কোনো সুরাহা হবে? সেই ব্যাপারের পক্ষে বিপক্ষে আমেরিকার অবস্থানটা কোন দিকে হবে? ভারতীয় বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে আমেরিকা আর যাই হোক এই অঞ্চলে চীনের মানে যে রাজত্ব, মানে চীনের যে প্রভাব, সেই প্রভাবের এগেনেস্টে যদি আমেরিকা নিজেদের প্রভাব তৈরি করতে চায় তাহলে অবশ্যই সেটা ভারতকে হাতে রেখেই করতে হবে এবং এই অঞ্চলকে ভারতের চোখেই দেখতে হবে আমেরিকাকে। ভারত যদি হাত ফসকে যায় তাহলে এই অঞ্চলে বিন্দুমাত্র প্রভাব আর আমেরিকার থাকবে না, কারণ তখন ভারত যদি চীনের সঙ্গে একত্রিত হয়, চীনের সঙ্গে রাশিয়া রয়েছে, ভারতের সঙ্গেও তাদের ভালো সম্পর্ক, সুতরাং আমেরিকা একটা বড় ধাক্কা খাবে। তার মানে ব্যাপারটা এরকম যে চীন সম্প্রতি বাংলাদেশে যে করিডোর চেয়েছে, মায়ানমার হয়ে যে করিডোর চেয়েছে, সেই করিডোরের কর্মকাণ্ড যদি আমেরিকা মনে করে যে এটা আমরা চাই না, এটা বন্ধ করতে হবে, সেখানেও ভারতের সঙ্গে তাদের একটা ঐক্যমত্য থাকতে হবে। সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে বাংলাদেশের রাজনীতি, সেখানে ভারতের যে প্রভাব, সেই প্রভাবটা ভারত যেভাবে রাখতে চায়, ভারত যে চোখে বাংলাদেশকে দেখতে চায় সেই চোখেই আমেরিকাও দেখতে চাইবে কিংবা চাইতে বাধ্য হবে ভূ রাজনৈতিক কারণে। যদি সেটা হয়, রাজনীতির খেলাটা যদি ওই দিক দিয়ে আসে, তাহলে ভারতের মানে চাওয়া গত 2 বছর ধরে আমরা যেটা সব থেকে বড় চাওয়া দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি তৈরি করা। সেই ইনক্লুসিভ রাজনীতি মানেই হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রসিকিউশন টিমের কাজ এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক প্রশ্ন উঠেছে। এমনকি খোদ প্রসিকিউশন টিমের মধ্যেই এ নিয়ে অসন্তোষ বাড়ছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে এসেছে। বর্তমান বিএনপি সরকারের শুরুতে ঢেলে সাজানোর পর অন্তর্বর্তী সরকার আমলের প্রসিকিউশন টিম সম্পর্কে 3টি গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছিল। জামিন করিয়ে দেওয়ার জন্য কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি, ঘুষ নিয়ে অভিযুক্তকে রাজসাক্ষী বানানোর অভিযোগ ছিল অন্তর্বর্তী সরকার আমলে নিয়োগ পাওয়া 2 প্রসিকিউটরের বিরুদ্ধে। সাথে রয়েছে ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ। এসব অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি 20 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাস্তবতা হলো 4 মাস পরে এসেও কোনো তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। শুধু তাই নয়, ঘুষের বিনিময়ে অভিযুক্তকে রাজসাক্ষী বানানোর অভিযোগ যে প্রসিকিউটরের বিরুদ্ধে, সেই গাজী মোনার হোসেন তামিম এখনো বহাল তবিয়তে আছেন। পুরাতন এই 3টি অভিযোগের সাথে নতুন আরো 2টি অভিযোগ উঠে এসেছে। একটি হলো আইসিটিতে গুম নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে সাক্ষী হিসেবে এমন কয়েকজনকে উপস্থাপন করা হয়েছে যারা বিভিন্ন সময় জঙ্গি হামলা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত। নিজস্ব অনুসন্ধানে এমন কমপক্ষে 4 জন সাক্ষীর হদিস আমরা পেয়েছি।
এসব মামলায় গুম কমিশনের যে প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে মামলাগুলোর চার্জশিট দাখিল করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া একটি রিটের শুনানি চলছে। সবশেষ অভিযোগটি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW। সংস্থাটি তাদের পর্যবেক্ষণে বলছে, এই ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা একাধিক মামলায় সাক্ষীদের কপি পেস্ট জবানবন্দি জমা দিয়েছেন এবং তার ভিত্তিতে চলছে বিচার কাজ। এসব অভিযোগের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দেশীয় আইনজীবীরা অভিযোগ করেছেন, বাংলাদেশের আইসিটি আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে ব্যর্থ হচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করে রাখছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আওয়ামী লীগ সরকারের আমলে 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি গঠন করা হয়। তখন 1973 সালের আইনটি সংশোধন করা হয়। আওয়ামী লীগ আমলে দুটি ট্রাইব্যুনাল থেকে 55টি মামলার রায় হয়েছিল, যার মধ্যে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর মধ্যে 5 জনই ছিলেন জামাত ইসলামের তৎকালীন শীর্ষস্থানীয় নেতা। কিন্তু 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাদের বিচারের জন্য বিশেষ এই আদালতটিকে বেছে নিয়েছিল তখনকার অন্তর্বর্তী সরকার। পাশাপাশি 71 সালের যুদ্ধাপরাধের চলমান মামলাগুলোর বিচার কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কয়েক দফা অধ্যাদেশ জারি করে আইসিটিতে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। 71-এর যুদ্ধাপরাধের মামলার আসামিপক্ষের আইনজীবীরা সকল স্বার্থের দ্বন্দ্ব ভুলে গিয়ে রাতারাতি হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হলে আইসিটির প্রসিকিউশন টিমে পরিবর্তন আসে। 23শে ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের পদ থেকে এক সময়কার জামায়াত ইসলামী নেতাদের আইনজীবী তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ পান আমিনুল ইসলাম। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার আমলে দায়িত্ব পাওয়া একাধিক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হলো জামিনে মুক্ত করা হবে এমন আশ্বাস দিয়ে এক আসামি স্বজনের কাছ থেকে কোটি টাকা চাওয়া। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করা হবে এমন আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে 1 কোটি টাকা চান তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। প্রথম আলো ও নেত্র নিউজে এ বিষয়ে গত 10ই মার্চ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেদিনে চিফ প্রসিকিউটরের কার্যালয় ঘটনাটির তদন্তে 5 সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে, কিন্তু ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি 4.5 মাসেও প্রতিবেদন দিতে পারেনি। গত 21শে এপ্রিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের ভিডিও জেনুইন বলে নিশ্চিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় গঠিত তথ্যানুসন্ধান কমিটি। গত 13 জুন প্রথম আলোর ফলো আপ প্রতিবেদনে বলা হয়, কল রেকর্ড জেনুইন বলে স্বীকার করার পরও ট্রাইব্যুনালের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি 3 মাসেও রিপোর্ট দেয়নি। এর মধ্যে আরো 1.5 মাস পার হয়ে গেলেও অবস্থা একই আছে। প্রথম আলো ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেন প্রতিবেদন দিতে দেরি হচ্ছে সে সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় বলছে, পারপাসলি বা উদ্দেশ্যপূর্ণভাবে নয়, বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতিবেদন দিতে পারেনি কমিটি। জামিন করিয়ে দেওয়ার জন্য কোটি টাকা চাওয়ার অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সাইমুম রেজা তালুকদারকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি। এরপর 9 মার্চ প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম। হিউম্যান রাইটস ওয়াচ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের এই টিম 4 মাসের তদন্ত শেষ করতে না পারলেও ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির অভিযোগ গঠনের কাজ চালিয়ে গেছেন এবং আগামী 6 আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে। তাজুল ইসলামের অধীন আইসিটি প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা দ্বিতীয় অভিযোগটিও ছিল ঘুষের। গত 24শে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম ছিল, বিদায়ের দিনে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের, তাজুল বললেন মিথ্যা। এই অভিযোগটি করেছিলেন ট্রাইব্যুনালেরই আরেক প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। গত 23শে ফেব্রুয়ারি তিনি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আশুলিয়ার 7 জনকে হত্যা ও 5টি মরদেহ পোড়ানোর অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক
উপপরিদর্শক শেখ আফজালুল হকের স্ত্রী এক সন্ধ্যায় ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। তার দাবি, বিষয়টি তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুলতান মাহমুদের অভিযোগ অনুযায়ী তামিম পরে সবার সামনে স্বীকার করেছিলেন আফজালের স্ত্রী তার কক্ষে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে আফজালকে রাজসাক্ষী করা হয় এবং চূড়ান্ত রায়ে তাকে ক্ষমা করে আদালত। একই পোস্টে সুলতান মাহমুদ অভিযোগ করেন, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা বাড়ানোর মেশিন বানিয়েছিলেন তাজুল ইসলাম। তিনি অর্থের বিনিময়ে রাজসাক্ষী বানিয়ে আসামিকে ছাড় দিয়েছেন। অবশ্য প্রসিকিউটর গাজী তামিম এবং সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। গত 24 জুলাই টাইমস অব বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 4 মাস ধরে অভিযোগের মুখে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম প্রসিকিউশন টিমে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবশ্য চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, কমিটির কার্যক্রম চলছে, তদন্ত শেষ হয়নি, শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। কিন্তু যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তিনি কিভাবে এখনো বহাল তবিয়তে আছেন তার কোনো জবাব মেলেনি। টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, তদন্তের অগ্রগতি নিয়ে প্রসিকিউশনের ভেতরেই প্রশ্ন রয়েছে। একাধিক প্রসিকিউটরের দাবি, অভিযোগের গুরুত্বপূর্ণ দিকগুলো এখনো যাচাই করা হয়নি। একজন প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন, তদন্ত কমিটি আদৌ আফজালের স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেছে কিনা বা তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা। তার মতে তামিমের মোবাইল ফোন জব্দ করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, তদন্তের ধীর গতি এবং অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় প্রসিকিউশন টিমের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষোভে কোনো প্রসিকিউটর পদত্যাগের কথাও ভাবছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। প্রসিকিউশন সূত্রের দাবি, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বিশেষ তদন্ত কর্মকর্তা প্রসিকিউটর তানভীর হাসান জোহা মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাস্থলে আফজালের উপস্থিতি শনাক্ত করেছিলেন এবং তার মোবাইল ফোনের ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান সম্পর্কেও মতামত দিয়েছিলেন। কিন্তু আফজালকে রাজসাক্ষী করার সিদ্ধান্তে তার মতামত নেওয়া হয়নি। তাজুল ইসলামের নেতৃত্বাধীন আইসিটির প্রসিকিউশন টিমের বিরুদ্ধে সবশেষ অভিযোগটি ছিল সিসিটিভির ফুটেজ থাকা একটি হার্ড ড্রাইভ পরিবর্তন করা। গাজী তামিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গিয়ে জানা যায়, কয়েক সপ্তাহ পরই ট্রাইব্যুনালের একটি হার্ড ড্রাইভ বদলে ফেলা হয়েছে, যেখানে ঘটনার দিনের তামিমের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ থাকার কথা ছিল। গত 31 মার্চ ডেইলি স্টার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইসিটি প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সম্প্রতি সিস্টেম লক পরীক্ষা করতে গিয়ে দেখেন, ট্রাইব্যুনালের প্রবেশপথ ও তামিমের অফিসের বাইরের করিডোরের ফুটেজ ধারণ করা হার্ড ড্রাইভটি আগেই বদলে ফেলা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তা জোহাকে সংশ্লিষ্ট ফুটেজ উদ্ধারের নির্দেশ দেওয়ার পর বিষয়টি সামনে আসে। রেজিস্ট্রার রেকর্ড অনুযায়ী রেকর্ডের হার্ড ড্রাইভটি ক্ষতিগ্রস্ত বা হ্যাকড হওয়ার খবর পাওয়া যায় এবং সরকারি নির্দেশনায় 2025 সালের 13 অক্টোবর বদলে ফেলা হয়। হার্ড ড্রাইভ বদলানোর বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তখন ডেইলি স্টারকে বলেছিলেন, সবকিছু তদন্ত করা হবে। কিন্তু ট্রাইব্যুনালের একাধিক সূত্র বলছে, শুরুতে 20 দিনের মধ্যে এই রিপোর্ট দেওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে বিষয়টি পুরোপুরি হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, পুরাতন এই 3টি অভিযোগ, যেগুলোর তদন্ত গত 4 মাস ধরে অজ্ঞাত কারণে ঝুলে আছে, তার সাথে যোগ হয়েছে নতুন 2টি গুরুতর অভিযোগ। আইসিটিতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ আমলের সংগঠিত গুম আর নির্যাতনের অভিযোগগুলোরও বিচার চলছে। এই অভিযোগে র্যাব ও ডিজিএফআই এর বর্তমান ও সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সাবজেলে আছেন। চলমান গুমের মামলায় যারা অভিযোগ এনেছেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। 2016 সালে হলি আর্টিজান আর শোলাকিয়াতে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা যখন চরম হুমকিতে ছিল, তখন সরকারের নির্দেশে র্যাব, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা দেশ জুড়ে জঙ্গি বিরোধী জোরালো অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ধরা পড়া অনেকেই এখন আইসিটিতে গুমের মামলার সাক্ষী। অথচ আন্তর্জাতিক আইনে বলা আছে, ভিকটিমদের অবশ্যই সাধারণ নিরাপরাধ নাগরিক হতে হবে। কিন্তু এই মামলার অভিযোগকারীদের অনেকেই বাংলাদেশের প্রচলিত আদালতে জঙ্গি ও নাশকতার মামলার আসামি। ইতিমধ্যে আইসিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন 4 জনের প্রোফাইল আমরা অনুসন্ধান করে দেখেছি।
সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না। আমাদের হাতে তাদের ওই সময়কার ছবি এবং মামলার নথিপত্র থাকলেও প্রকাশ করছি না। এদের মধ্যে একজনকে 2016 সালের 8 ডিসেম্বর চট্টগ্রাম থেকে র্যাব গ্রেপ্তার করেছিল। ওই অভিযানে গ্রেপ্তার হওয়া 4 জনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর সক্রিয় সদস্য ছিল। আইসিটিতে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি কলমের কালি নামক ফেসবুক আইডি ব্যবহার করে গাজাওয়াতুল হিন্দ সম্পর্কে লেখালেখি করতেন। তার সাথে গ্রেপ্তার হওয়া আরেক আসামি 2015 সালে মালয়েশিয়া গেলে দেশের এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে। এই ব্যক্তিও আইসিটিতে ডিজিএফআই অফিসারদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। আরেকজন সাক্ষ্য দিয়েছেন যাকে 2021 সালে নীলফামারী জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল র্যাব। ওই অভিযানে গ্রেপ্তার হওয়া 3 জনের কাছে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। আরো একজন সাক্ষী যাকে টঙ্গী থেকে 2016 সালে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি ওই সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণ অঞ্চলের আমির ছিলেন। গত 1 জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলি উল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। ফলে এ ধরনের ঘটনায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বলেও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তা। আইসিটির তদন্ত প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠার সবশেষ অভিযোগটি হলো তারা বেশ কিছু মামলায় সাজানো সাক্ষীদের হাজির করছে, আবার একই মামলায় একাধিক সাক্ষীর হুবহু একই রকম বা কপি পেস্ট সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হচ্ছে। সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচারাধীন একটি মামলায় অবসরপ্রাপ্ত এক মেজরকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে, যিনি 2011 সালে র্যাব 3-এ মাত্র 6 দিন কর্মরত ছিলেন। মামলার নথিপত্রে দাবি করা হয়েছে বর্ণিত ক্রসফায়ারের ঘটনাটি সংঘটিত হয়েছিল র্যাব 3-এর অধীনে। ওই সময় র্যাব 3-এর সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, যিনি ওই সাক্ষী অবসরপ্রাপ্ত মেজরের কোর্সমেট। অথচ জিয়াউল হাসান ওই সময় র্যাব 3-এর দায়িত্বে ছিলেন না। মামলার আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, নিজের কোর্সমেটের অধীনে ওই অবসরপ্রাপ্ত মেজর দায়িত্ব পালন করতে চাননি বলে সেনাবাহিনীতে বদলি হতে চেয়েছিলেন। সেজন্য তিনি ওই সময় র্যাব সদর দপ্তরে ডিরেক্টর ইন্টেলিজেন্স হিসেবে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানের কাছে তদবির করেছিলেন। কিন্তু 3বার পদোন্নতি পরীক্ষায় ফেল করা ওই অবসরপ্রাপ্ত মেজরের অনুরোধ না রাখায় ক্ষুব্ধ হয়ে জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এমন দাবি করেছেন আইনজীবীরা। হিউম্যান রাইটস ওয়াচ বা HRW অভিযোগ করেছে, কপি পেস্ট সাক্ষ্য বা বয়ান দিয়ে আদালতে মামলার নথিপত্র হাজির করছে আইসিটির তদন্ত দল। শাপলা চত্বর মামলায় আইসিটিতে প্রসিকিউশনের অভিযোগপত্র জমা পড়ার বিষয়টি সামনে এনে 19 জুলাই প্রতিক্রিয়া জানাতে গিয়ে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা অভিযোগটি তুলে ধরেছে। HRW তাদের পর্যবেক্ষণে দেখতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিচারকরা তদন্তকারী কর্মকর্তাদের রেকর্ড করা এমন কিছু সাক্ষীর উপর নির্ভর করছেন যেগুলোর একই অনুচ্ছেদ একাধিক সাক্ষীর জবানবন্দিতে হুবহু প্রতিলিপি বা কপি পেস্ট করা হয়েছে। এতে এসব সাক্ষ্যের সত্যতা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর উদাহরণ হিসেবে হাসান মাহমুদ চৌধুরী ও অন্যান্যদের বিরুদ্ধে মামলার কথা বলেছে HRW। সেখানে বলা হয়েছে, ওই মামলায় 2024 সালের 16 ও 18 জুলাই এবং 4 আগস্ট চট্টগ্রাম শহরে হত্যার ঘটনায় আওয়ামী লীগের 22 জন নেতাকর্মীর বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। সেখানে প্রসিকিউশনের প্রমাণের মূল ভিত্তি হলো 55 জন সাক্ষীর জবানবন্দি। দেখা গেছে 14টি আলাদা জবানবন্দিতে 6 লাইনের একটি অনুচ্ছেদ প্রায় হুবহু লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নাম উল্লেখিত 7 জন রাজনীতিবিদ তাদের পরিকল্পনা, অর্থায়ন, উস্কানি এবং নির্দেশনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে 6 জনকে হত্যা করেছেন। আরেকটি অনুচ্ছেদে আরো 9টি জবানবন্দিতে প্রায় একইভাবে এসেছে, যেখানে বলা হয়েছে অভিযুক্তদের মধ্যে 6 জন বারবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, বিক্ষোভকারীদের জঙ্গি, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক উস্কানিদাতা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বাকি 16 জন অভিযুক্তকে আন্দোলন দমাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন এবং নিরীহ, নিরস্ত্র, শান্তিপূর্ণ শিক্ষার্থী ও জনতাকে হত্যা ও নির্যাতনের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সংস্থাটির এশীয় অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, হুবহু নকল করা সাক্ষীর জবানবন্দির উপর ভিত্তি করে অভিযোগ আনা হলে তা একটি বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার
ঘাটতির ইঙ্গিত দেয়, যা আবারও ভুক্তভোগী, তাদের পরিবার এবং বাংলাদেশের মানুষের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ আইসিটির বিচার প্রক্রিয়ার সমালোচনা করে বলেছে, অন্তর্বর্তী সরকারের আমলে এই ট্রাইব্যুনাল আইনে যেসব সংশোধনী আনা হয়েছিল সেগুলো একই ধরনের অপরাধের বিচার করা আন্তর্জাতিক আদালতগুলোর সমতুল্য যথাযথ প্রক্রিয়া ও পদ্ধতিগত মানদণ্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, ট্রাইব্যুনাল পরিচালনা আইনে এখনো প্রসিকিউটরদের কোনো ধরনের প্রমাণের ভিত্তি ছাড়াই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া, মাসের পর মাস লিখিত কারণ দর্শানো ছাড়াই আটকে রাখা এবং আলাদা কোনো আদালতে অন্তর্বর্তীকালীন আপিলের অধিকার না দেওয়ার বিধান রয়ে গেছে।